নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুনছেন বনফুলের লেখা উপন্যাস অগ্নিস্বর। আজ পড়ব উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। এইবার তৃতীয় যে কন্যাটির কথা বলবো তাকে তোমরা সবাই দেখছো, কিন্তু চিনতে পারোনি। এ কন্যা মধ্যবিত্ত বাঙালির ঘরে ঘরে আছে। এরা অনাহারে বা অর্ধাহারে থেকে বছরের পর বছর তোমাদের খেয়াল অনুসারে মন জুগিয়ে দিনের পর দিন শরীরপাত করছে, কিন্তু এদের তোমরা চেনও না, শ্রদ্ধাও করো না। মাঝে মাঝে কেউ কেউ হয়তো সভা মঞ্চে দাঁড়িয়ে হাততালির লোভে ওদের সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করছে, কিন্তু ওদের সত্যিকার মর্যাদা তোমরা দাওনি, দেবার সামর্থ্যও তোমাদের নেই। ওই সতীলক্ষ্মীরা তোমাদের বাড়িতে কুমারী অবস্থাতেও চাকরানি, রাঁধুনি, সধবা অবস্থাতেও তাই, আর বিধবা হলে তো কথাই নেই। তখন তার খাবারের এক আধ টুকরো মাছ আর তার কাপড়ের পাড়ের সামান্য রংটুকুও তোমরা মুছে নিয়ে তাকে একবেলা খাইয়ে উপদেশ দাও, এখন কেবল পতিদেবতার চরণ ধ্যান করো, নির্বিকার হয়ে আমার সংসারের বাসন মাজা, কাপড় কাচা আর রান্না করে যাও, মাথার চুল ছোট ছোট করে ছেঁটে ফেলো, রূপে, রঙে, গানে, কবিতায় খবরদার মুগ্ধ হয় না। অবসর পেলে রামায়ণ, মহাভারত, পুরাণ শুনতে পারো। ওসবেও নানা রকম অশ্লীল গল্প আছে বটে, কিন্তু ধর্মরসে জারিত হয়ে নির্দোষ হয়ে গেছে সেসব। ফরমালিনে ডোবানো মরা গোখরো কামড়ায় না। কাঁচা তেঁতুল খেলেই অসুখ হবার সম্ভাবনা, কিন্তু পুরানো পোকা ধরা তেঁতুল ঔষধপথ্য 2। সুতরাং সংসারের কাজকর্ম সেরে বিনা পয়সায় কোথাও রামায়ণ, মহাভারত, পুরাণ শোনবার সুযোগ পেলে শুনো। তাই করছে তারা। এই স্লেভ ট্রেড তোমরা চালিয়ে যাচ্ছ অনাদিকাল থেকে। কোনো আইন তোমাদের রুখতে পারেনি, কারণ ওই স্লেভরা স্বেচ্ছায় শতপ্রবৃত্ত হয়ে তোমাদের চাবুকের তলায় পিঠ পেতে দিচ্ছে কারণ ওই দেওয়াটাকেই তারা পুণ্য মনে করছে। বহুকালের সংস্কারের জগদ্দল পাথরের তলায় চাপা পড়ে নিষ্পিষ্ট হয়ে গেছে ওদের স্বাধীন সত্তা। কৃতদাসী হয়েই কৃতার্থ ওরা। মানছি ওদের মধ্যে অনেক খান্ডারনি আছে, এও মানছি ওদের ভয়ে অনেক স্বামীও সন্ত্রস্ত। ইতিহাসে এ নজিরও আছে যে ইংরেজরা প্রথম যখন এদেশে আসে তখন এদের মধ্যে থেকেই একদল তাদের কাছে আবেদন জানিয়েছিল, যার সারমর্ম হচ্ছে, আমাদের বাঁচাও। তোমরা শুনেছি সভ্য দেশের লোক, এই পিশাচ পাষণ্ডদের হাত থেকে বাঁচাও আমাদের। সংসারের চাপে নিষ্পিষ্ট হলেও সকলের স্বাধীন সত্তা একেবারে মরে যায় না, নানাভাবে আত্মপ্রকাশ করে তা। কিন্তু এও ঠিক যে এখনও ওই মধ্যবিত্ত সংসারেই লক্ষ লক্ষ নারী মূঢ় ম্লান মুখে তোমাদের দাসীবৃত্তি করে চলেছে। আত্মবিলোপ করেই ওদের তৃপ্তি। আমি একটি মেয়ের কথা জানি, একটা বুড়ো কেরানির দ্বিতীয় পক্ষের স্ত্রী। অপূর্বচন্দ্র আমারই আপিসের কেরানি ছিল। বেগুন পোড়ার মতো মুখটা, তার উপর একজোড়া সাদা ঝোলা গোঁফ, চোখ দুটো ফোলা ফোলা, ঠোঁটের উপর ধবলের আভাস। একদিন লক্ষ্য করলাম লোকটা উপর্যুপরি আপিসে লেট করে আসছে। জবাবদিহি তলব করলুম। সে হাত কচলাতে কচলাতে বললে, বড় বিপদে পড়েছি স্যার, নিজে রান্না করে খেয়ে ছেলে মেয়েগুলোকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তবে আসি। আমার পরিবারটি অসুখে পড়েছে। কি হয়েছে? বলে তো জ্বর হয়, আমি ঠিক বুঝতে পারিনি। বলে বুকে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা। ওই নিয়েই কাজ করছিল এতদিন, কদিন থেকে শয্যা নিয়েছে। আমাকেই রাঁধতে হচ্ছে। একটা রাঁধুনির চেষ্টায় আছি, আর লেট হবে না। ওর চিকিৎসার ব্যবস্থা করেছেন কিছু? হরেন স্যান্ডেলকে খবর দিয়েছি, তিনি আসবেন বলেছেন। এই ব্যক্তিটিকে? হোমিওপ্যাথিক ডাক্তার একজন, খুব হাতযশ। তারপর আরও বার দুই হাত কচলে বললে,
আপনাকে বলতে তো ভরসা পাই না, গরিব মানুষ আমি। আচ্ছা, আমি যাব আপনার স্ত্রীকে দেখতে। গেলাম, গিয়ে দেখলাম মানুষ নয়, একটি কঙ্কাল শতচ্ছিন্ন একখানা গোলাপি র্যাপার গায়ে দিয়ে বিছানার সঙ্গে মিশিয়ে আছে। মুখের মধ্যে আছে শুধু ভাসা ভাসা চোখ দুটি, আর সে চোখে কি উৎসুক করুণ দৃষ্টি। বুঝতে দেরি হলো না যে কাল রোগে ধরেছে, যক্ষা। বললাম, ওষুধের চেয়ে এর খাবার দরকার বেশি। ঘরের জানালাগুলো বন্ধ করে রেখেছেন কেন? খুলে দিন। ভালো খাওয়া আর ভালো হাওয়া এই চাই এখন। জানালা বন্ধ করেছেন কেন? মথুর কবরেজ বললেন কফের অসুখ কি না, হাওয়া লাগলে বেড়ে যাবে। খুলে দিন। লোকটার মুখ দেখে মনে হলো খোলবার ওর ইচ্ছা নেই, কিন্তু আমি ওর মনিব, ত্রস্ত হয়ে খুলতে লাগলো। ছিটকিনি টানার কর্কশ আওয়াজ থেকে অনুমান করলাম এই জানালা জন্মে কখনো খোলা হয় না। কি খাচ্ছে ও? জল, বার্লি, দুধ টুধ দেন না? আজ্ঞে না, দুধে শুনেছি কপটা বাড়ে। ধমকে উঠলুম, আপনি তো মহাপণ্ডিত লোক দেখছি। দুধ দেবেন ওকে রোজ সেরখানেক করে, ডিমও দেবেন। হাঁসের ডিম বলছেন? কিন্তু ওর বাঁ হাঁটুটাতে বাতের ব্যথা আছে। বেশ, মুরগির ডিম দিন তাহলে। একটা করে শুরু করুন প্রথমে। মুরগির ডিম তো চলবে না স্যার, গোঁড়া ব্রাহ্মণের বংশ আমাদের। ও, তাহলে ফল টল দিন, কলা, পেঁপে। তারপর হঠাৎ আমার মনে পড়ল ফরমাস তো করে চলেছি লম্বা লম্বা, কিন্তু লোকটার মাইনে যে মাত্র ৭৫ টাকা। দুধ কতটা করে নেন আপনারা? ওকে দুধই একটু বেশি দিতে হবে। মুখ কাচুমাচু করে অপূর্বচন্দ্র বললেন, দুধ দিতে পারি না স্যার, যা দাম। স্তম্ভিত হয়ে গেলাম। এর চিকিৎসা তাহলে কি করে হবে? জল বার্লি খাইয়ে যক্ষা রুগী বাঁচানো যায় না। রোগ চড়ে গেল, বাঁচাতেই হবে ওকে। বললুম, হাসপাতালে যে লোকটা দুধ দেয় তাকে বলবেন আপনার বাড়িতে যেন রোজ ১ সের করে দুধ দিয়ে যায়, আর দুধের বিলটা যেন আমার কাছে পাঠিয়ে দেয়। আর এর ওষুধপত্র যা লাগবে তা হাসপাতাল থেকেই পাবেন, আমি বলে দেব ডাক্তার ঘোষকে। যে আজ্ঞে। হাসপাতাল থেকে দামি ওষুধ সাধারণ রোগীদের দেওয়ার নিয়ম ছিল না, তবে স্পেশাল কেস হলে দেওয়া যেত। ওর নামটা হাসপাতালের খাতায় লিখে সেই বন্দোবস্তই করে দিলাম। অপূর্বচন্দ্র এসে খবর দিতে লাগলো রুগী বেশ ভালোই আছে। পরে বুঝেছিলাম মিথ্যে খবর দিয়েছে। মাসখানেক পরে একদিন ওদের বাড়ির কাছেই আর একটা রুগী দেখতে গিয়েছিলাম। মনে হলো অপূর্বচন্দ্রের স্ত্রী কেমন আছেন একবার দেখে যাই। গিয়ে দেখলুম যাকে পই পই করে বিছানায় শুয়ে থাকতে বলেছিলুম সে বারান্দায় বসে একটা তোলা উনুনে ক্ষীর করছে। পাশে একটা বাসনে খানিকটা ছানাও কাটানো রয়েছে। আমি যে এমনভাবে সে সময় গিয়ে পড়তে পারি এ কথা ভাবতেই পারেনি সে। আমাকে দেখে তাড়াতাড়ি ঘোমটা টেনে উঠে দাঁড়ালো। কি খবর, কেমন আছো? এ কি, ছানা ক্ষীর কার জন্যে? শুধু দুধ ভালো লাগছে না বুঝি? মেয়েটি মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল। ক্ষীর হজম হবে তোমার? ছানাটা অবশ্য চলতে পারে। আমি তখন কল্পনাও করতে পারিনি যে ও ক্ষীর করছে ওর আফিংখোর স্বামীটির জন্যে, আর ছানা কাটিয়ে রেখেছে ওর ছেলে মেয়েদের সন্দেশ করে দেবে বলে। নিজে ১ ফোঁটা দুধ একদিনও খায়নি, জেরা করতেই সব বেরিয়ে গেল। বলল, উনি বুড়ো মানুষ, সমস্ত দিন খেটে খুটে আসেন, সন্ধেবেলা আফিং খান, একটু ক্ষীর হলে ওর শরীরটা ভালো থাকে। আর ছেলে মেয়েগুলো স্কুল থেকে এসে রোজই মুড়ি চিবোয়, সন্দেশের উপর ওদের কী যে লোভ। ময়রাটার খোঁজা থেকে একদিন ফটিক সন্দেশ চুরি করে কিমারটাই যে খেয়েছিল, তাই ওদের জন্যে ২-৪টে সন্দেশ করে রাখি। তখন জানতুম না যে ছেলে মেয়েগুলো ওর একটাও নয়, সব সতীনের। বললাম, কিন্তু তুমি রুগী,
দুধ তো তোমারই খাওয়া দরকার আগে। তোমার জন্যেই দুধ হাসপাতাল থেকে ব্যবস্থা করে দিয়েছি, আর তুমি ক্ষীর ছানা করে ওদের খাওয়াচ্ছ। মেয়েটি ঘাড় ফিরিয়ে ঘোমটা টেনে দাঁড়িয়ে রইল। হাত দেখি তোমার। কঙ্কালসার হাতটা বার করে দিলে। রক্তহীন শির বার করা হাত। পালস রেট 120। না, এরকম উপোস করে থাকলে তোমার চিকিৎসা করতে পারবো না। হাসপাতাল থেকে দুধ যদি আর 1 সের করে বাড়িয়ে দিই তাহলে তুমি খাবে? ঘাড় নেড়ে জানালো খাবে। ফিরে গিয়ে আপিসে তার স্বামীকে ডেকে যাচ্ছে তাই বকলুম। আপনার অসুস্থ স্ত্রীর জন্যে হাসপাতাল থেকে দুধের ব্যবস্থা করে দিয়েছি, আর আপনি তাই মেরে ক্ষীর করে খাচ্ছেন? লজ্জা করেন আপনার? হাত কচলাতে কচলাতে অপূর্বচন্দ্র বললে, খুবই করে স্যার, কিন্তু কি করব, ও যে কিছুতেই খাবে না। বলে দুধ খেলে ওর পেট ভুটভাট করে, দুধ ওর সহ্য হয় না। যাতে হয় সে ব্যবস্থা করতে হবে। তাহলে ওকে হাসপাতালে এনেই রাখুন স্যার, আমি একটা রাঁধুনির সন্ধান পেয়েছি। হাসপাতালে একটা কেবিন খালি ছিল। পয়সা দিতে হবে বলে সেখানে সাধারণত কোনো রোগী জুটত না। মফস্বলের হাসপাতালে সকলেরই ইচ্ছে সম্পূর্ণ চিকিৎসাটা বিনা পয়সায় হোক। সেই কেবিনে এনে ভর্তি করলুম সরমাকে। মেয়েটির নাম ছিল সরমা। হাসপাতালে এনে দেখলুম দুধ ওর বেশ হজম হয়। প্রায় 1.5 দুধ অনায়াসে হজম করতে লাগলো। দিন 7 পরে মেয়েটি একদিন সকাতরে আমাকে বলল, দুধ আমার মুখে রুচছে না ডাক্তারবাবু। ওরা সবাই বাড়িতে শাক চচ্চড়ি আর ফ্যান মেশানো কলাইয়ের ডাল খেয়ে দিন কাটাচ্ছে, আর আমি একলা ভালো ভালো খাবার খাচ্ছি। এ আমার একটুও ভালো লাগছে না। আমি যদি মরেই যাই তাতেই বা ক্ষতি কি? আমার চেয়ে ওর বাঁচাটা বেশি জরুরি। অতগুলো ছেলে মেয়ের বাবা উনি, সমস্ত দিন কলম পিষে ক্লান্ত হয়ে পড়েন। উনি একটু দুধ খেতে পান না, আর আপনি আমাকে দুধ খাওয়াচ্ছেন। আমি বললুম, তোমার প্রতিভক্তির প্রশংসা করছি, কিন্তু তুমি রোগী, আমি ডাক্তার। তোমার রোগ যাতে সারবে আমাকে সেই ব্যবস্থাই করতে হবে। তোমার স্বামী বা ছেলেমেয়েরা কী খাচ্ছে তা নিয়ে মাথা ঘামালে তো চলবে না। তুমি আগে সেরে ওঠো, তারপর ওসব ভাবা যাবে। অপূর্ববাবু এতদিন যা খেয়ে কাটিয়েছেন বাকি জীবনটাও তাই খেয়ে বেশ কাটিয়ে দিতে পারবেন। ও নিয়ে চিন্তা করো না। তোমার যা ব্যবস্থা করেছি সেই মতো চলতে হবে তোমাকে। এর দিন কয়েক পরে শুনতে পেলুম কেবিনের সামনে হাল্লা উঠেছে একটা। সুহাসিনী নামে ঘোড়ামুখী একটা নার্স ছিল, সে খুব চেঁচামেচি করছে। গেলুম এগিয়ে। কী হয়েছে? সরমাকে রোজ যা খেতে দিই তার অর্ধেকের উপরও সরিয়ে রেখে দেয়, রুটি মাখন ছানা সব। আর আমরা যখন দুপুরে খেতে চলে যাই ওই ছেলেটা এসে নিয়ে যায় রোজ। দেখলাম 8-10 বছরের ফটিক দাঁড়িয়ে আছে একটা ঝোলা হাতে করে। বমাল শুদ্ধ ধরা পড়েছে। কি আর বলবো, ছেড়ে দিলাম। সুহাসিনী গজগজ করতে করতে চলে গেল। সরমাকে বললাম, তোমার উদ্দেশ্যটা কি বলো তো? এরকম করলে তো তোমাকে হাসপাতালে রাখা যাবে না। সরমা ঘাড় হেঁট করে বসে রইল। তারপর মৃদু কণ্ঠে বলল, সেই ভালো, আমি বাড়িই চলে যাই। ও সব একলা আমি খেতে পারবো না। অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম মিনিট খানেক। তারপর বললাম, আচ্ছা, সুহাসিনীকে বলে দিচ্ছি তোমাকে বেশি বেশি করে দেবে। তুমি পেট ভরে খেয়ে বাকিটা বাড়িতে পাঠিয়ে দিও। এরকম সাধারণত হয় না, এরকম করার নিয়মও নয়, কিন্তু আমার রোগ চলে গিয়েছিল। দিন 15 পরে আর একটা ঘটনা ঘটল। একদিন শুনলাম ফিটফাট একটি সুদর্শন যুবক ফলটল নিয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছিল। সুহাসিনী বলল, সরমা কিন্তু ওর সঙ্গে দেখা করলে না, ফলটল ছুঁলেও না। অদ্ভুত মেয়ে বাবা। আমি রাউন্ড দেবার সময় যখন ওর কেবিনে গেলাম তখন দেখি বসে বসে কাঁদছে। কি হলো? কে এসেছিল আজ তোমার সঙ্গে দেখা করতে? ঘাড় হেঁট করে বসে রইল খানিকক্ষণ। তারপর মৃদু কণ্ঠে বললে, কেউ না।
অচেনা লোক কখনো ফল টল নিয়ে দেখা করতে আসে? ভালো ভালো ফল এনেছিল শুনলাম, ফলগুলো ফেরত দিলে কেন? উত্তর দিলে না, চুপ করে বসে রইল। আমার অ্যাসিস্ট্যান্ট সার্জন ডাক্তার ঘোষ ডিটেকটিভ উপন্যাস পড়তে ভালোবাসতেন। তাঁর স্বভাবের মধ্যেও একটু ডিটেকটিভ ভাব ছিল। তিনিই একদিন ব্যাপারটার রহস্যোদ্ভেদ করলেন। বললেন, ওই ছেলেটি খুব বড় লোকের ছেলে, সরমার বাপের বাড়ির লোক। সরমাকে খুব ভালো লেগেছিল, বিয়েও করতে চেয়েছিল, কিন্তু বিয়ে হয়নি। কেন? জাতি আটকালো? না, পাল্টা ঘরই ছিল, আটকালো কুষ্ঠিতে। বলো কি? এত খবর তুমি জোগাড় করলে কি করে? ভদ্রলোক আজ আমার আপিসে এসেছিলেন। হাসপাতাল ফান্ডে 200 টাকা দান করে গেছেন, আর আমাকে অনুরোধ করে গেছেন সরমার চিকিৎসার কোনো ত্রুটি যেন না হয়। আমি বললুম, কোনো ত্রুটি হচ্ছে না, ওর জন্যে আপনাকে টাকা দিতে হবে না। তিনি বললেন, না, আমি টাকা দিচ্ছি নিজের তৃপ্তির জন্যে। তারপর গল্প করতে করতে সব কথা বেরিয়ে পড়ল। সরমার চিকিৎসার কোনো ত্রুটি হয়নি, তবু তাকে বাঁচাতে পারিনি। পরে প্রকাশ পেল সে অন্তঃসত্ত্বা। মাস 5-6 পরে একটা মরা ছেলে প্রসব করে সেও মারা গেল। মৃত্যুর আগের দিন পর্যন্ত সে খোঁজ নিয়েছে তার স্বামী আর সতীনের ছেলেমেয়েরা তার খাবারের ভাগ পাচ্ছে কিনা। সেই বড়লোকের ছেলেটি মাঝে মাঝে এসে সরমার খোঁজ নিতেন, কিন্তু সরমার ঘরে ঢুকতে সাহস পেতেন না। সরমার সেই ভাষা ভাষা চোখ দুটো আর কঙ্কালসার চেহারাটা এখনও মাঝে মাঝে ভেসে ওঠে আমার সামনে। রাত্রে একদিন স্বপ্ন দেখেছিলাম তাকে। আমাকে যেন বলছে, আচ্ছা ডাক্তারবাবু, শুনেছি জন্ম মৃত্যু বিবাহ যখন যেখানে হবার তাই হয়। জন্মাবার সময় আমরা কুষ্ঠি দেখে জন্মাই না, মরবার সময়ও আমরা কুষ্ঠি দেখে মরি না। বিয়ের বেলাতেই কুষ্ঠির এত বাড়াবাড়ি করি কেন বলুন তো? স্বপ্নের সরমা এ কথা বলেছিল, কিন্তু বাস্তবের সরমা বোধহয় এ কথা ভাবতেও পারত না। তবু ওই অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন জেদি মেয়েটা আজও আমার কাছে প্রণম্য হয়ে আছে। চতুর্থ যে কন্যাটির কথা মনে পড়ছে, তার কথা বলবো কিনা ভাবছি। কারণ তোমরা বাল্যকাল থেকে মনে মনে যে ছক এঁকে রেখেছ তার সঙ্গে এটা মিলবে না। কারণ মেয়েটি মুসলমানি, তার উপরে বাইজি। হিন্দুদের ধারণা যা কিছু হিন্দু তাই ভালো, মুসলমানদের ধারণা যা কিছু মুসলিম তাই ভালো। এমনি করে তোমাদের ভালো লাগা মন্দ লাগা খোপ খোপ করে ভাগ করে ফেলেছে তোমরা। আমার নিজেরও যে এই ধরনের কুসংস্কার নেই তা নয়। ডাক্তারি করতে করতে আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ দোষ খানিকটা কমেছে অবশ্য। এটা বুঝতে পেরেছি যে শিশির গায়ের লেবেল দেখেই সব সময় ওষুধের যথার্থ পরিচয় পাওয়া যায় না, যাচাই করে দেখতে হয়। এই সূত্রে একটা গল্প মনে পড়ল। সমর দে নামে আমার এক বন্ধু ছিল। তার বাড়িতে একদিন সন্ধেবেলা বেড়াতে গেছি। ছুরি দিয়ে নখ কাটতে কাটতে হঠাৎ একটা আঙুলে রক্তারক্তি হয়ে গেল। সামনেই একটা সেলফ ছিল, তাতে দেখলাম টিংচার আয়োডিন লেবেল দেওয়া একটা শিশি রয়েছে। উঠে গিয়ে সেটা নিয়ে ছিপি খুলতে যাচ্ছি, সমর বললে, ওটা নিও না, ওতে আয়োডিন নেই। তার পাশেই আর একটা শিশি রয়েছে, গায়ে লেবেল ডেটল। বললাম, তাহলে এইটে নি, একটু জল আনাও। সমর বললে, ওটা ডেটল নয়। পাশে আর একটা শিশির গায়ে লেখা দেখলাম টিনচার বেনজোইন। সমর বললে, ওটাও বেনজোইন নয়। অবাক হয়ে গেলাম। শেলফে আরও নানা রকম শিশি ছিল সারি সারি। কোনোটাতে লেবেল সিরাপ হিমোগ্লোবিন, কোনোটায় জোয়ানের আরোপ, কোনোটা চিড়ে তার জল। সমর বললে, লেবেলে যা লেখা দেখছো তা একটা শিশিতেও নেই। জিজ্ঞেস করলুম, এতগুলো খালি শিশি রেখেছো কেন? সমর বললে, একটিও খালি নয়।
প্রত্যেকটিতে ব্র্যান্ডি আছে। বাবা মা সর্বদাই এ ঘরে ঢোকেন কি না, প্রকাশ্যে কী করে রাখি বলো? তাছাড়া চণ্ডেটাও আসে প্রায়। ও যদি ব্র্যান্ডির বোতলের সন্ধান পায় তাহলে কি আর রক্ষে আছে? তাই এই ফন্দি করেছি। সুতরাং লেবেল সব সময় বিশ্বাসযোগ্য নয়। মুসলমান বাইজি শুনে আমারও নাকটা কুঁচকে গিয়েছিল প্রথমে। সে বহুদূর থেকে আমার কাছে চিকিৎসার জন্য এসেছে। অনেক টাকা ফি দিয়ে অ্যাপেন্ডিক্স অপারেশন করাবে, এসব জানা সত্ত্বেও নাকটা কুঁচকেই ছিল। গঙ্গার ধারে শ্মশানের কাছাকাছি প্রকাণ্ড একটা কম্পাউন্ডওয়ালা বাড়ি ছিল, সেইটে ভাড়া নিয়েছিল সে। বেশ জমজমাট ব্যাপার। 8-10টা চাকর, 8-10টা চাকরানি, আয়া, বাবুর্চি, মোটর কার, সফার। প্রথম যেদিন তাকে দেখতে গেলুম সেদিন নজরে পড়ল একটি ফুটফুটে সুন্দর ছেলে বসে আছে তার বিছানায়। বয়স বছর 10 আন্দাজ হবে। আমি ঘরে ঢুকতেই বাইজি ছেলেটিকে বললে, ডাক্তার সাহেবকে প্রণাম করো। ছেলেটি এসে পা ছুঁয়ে প্রণাম করল। প্রত্যাশা করেছিলুম মুসলমান যখন আদাব করবে। তারপর মনে হলো বাইজিদের কোনো জাত থাকে না বোধ হয়। হিন্দুকে হিন্দুর মতো অভ্যর্থনা করে, মুসলমানকে মুসলমানদের মতো। কিন্তু আমার এ থিওরি কাটল না। আমি যখন উঠে আসছি তখন সে নিজে আমাকে মুসলমানি কায়দাতেই আদাব করল। রোজই দেখতে যেতুম তাকে দুবেলা। অপারেশন করবার তেমন তাড়াহুড়ো ছিল না। পেটে ছুরি বসাবার আগে দেখছিলুম এমনি চিকিৎসা করে ব্যথাটা যদি কমে যায় তাহলে পরে ধীরে সুস্থে অপারেশন করে দেব। একদিন আমার যেতে একটু রাত হয়েছে, দেখি সে গঙ্গার দিকের প্রশস্ত ছাতে বসে সেতারে কি একটা সুর আলাপ করছে। মনে হলো কানাড়া। আমাকে দেখে একটু অপ্রস্তুত হলো, কারণ আমি তাকে শুয়ে থাকতে বলেছিলাম। আজ অনেক ভালো আছি, ব্যথা একেবারেই নেই, তাই সেতারটা নিয়ে বসেছি। আপনার জন্যে চা আনতে বলি? সাধারণত রোগীর বাড়িতে আমি খাই না, কিন্তু সেদিন আর আপত্তি করলাম না। অনেক জায়গায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। চা পর্ব শেষ হয়ে যাবার পর সে আমাকে বললে, ডাক্তারবাবু, এতদিন তো আপনাকে কেবল রোগীর কথাই বলেছি, আজ একটা অন্য কথা বলতে চাই। যদি আপনি এ বিষয়েও আমাকে একটু সাহায্য করেন তাহলে বড়ই উপকার হয় আমার। শুনবেন কথাটা? এই সময়ই বলা ভালো, কারণ ছেলেটা ঘুমিয়ে পড়েছে। কি বলুন? আমি ছেলেটার পৈতে দিতে চাই। এখানে কি সে ব্যবস্থা করে দিতে পারেন? পৈতে? আমার ধারণা ছিল আপনি মুসলমান। আমি মুসলমান, কিন্তু ছেলেটি ব্রাহ্মণের ছেলে। শুধু ব্রাহ্মণ নয়, খুব উঁচু দরের ব্রাহ্মণের ছেলে। আমার মুখ দিয়ে কথা সরছিল না। সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইলুম শুধু। দৃষ্টির প্রশ্ন যখন রসনায় বাগ্ময় হলো তখন সেটা ঠিক ভব্যতাসূচক হলো না। কোনো লেডির কাছে এরকম প্রশ্ন করা কায়দা দস্তুর নয়। মুখ দিয়ে বেরিয়ে পড়ল, বাপের খবর পেলুম, কিন্তু মাটিকে? আমিই ওর মা। তাহলে ও ছেলে কি আর ব্রাহ্মণ আছে? জবালার গর্ভজাত পুত্রকে ঋষি গৌতম তো অব্রাহ্মণ বলেননি। তারপর একটু হেসে বললে, আমি মুসলমান, কিন্তু আমি রামায়ণ, মহাভারত, পুরাণ কিছু কিছু পড়েছি বলেই জানি হিন্দু ধর্মে ব্রাহ্মণ বলতে কি বোঝায়। ওর বাবা খাঁটি ব্রাহ্মণ ছিলেন। আমার ইচ্ছে ছেলেও খাঁটি ব্রাহ্মণ হোক, তাই প্রথমে ওর পৈতেটা দিতে চাই। আমি যেখানে থাকি সেখানে দেওয়া সম্ভব হয়নি, কারণ কোনো ভালো ব্রাহ্মণই আমার বাড়িতে এসে পৌরোহিত্য করতে রাজি হননি। আমার এখানে আসার এও একটা কারণ। ওর পৈতের একটা ব্যবস্থা করে দিতে পারেন? ভালো ব্রাহ্মণ পুরোহিত চাই একটি। যজন যাজন করেন এরকম ব্রাহ্মণ পাওয়া যাবে তো? সেরকম পেলেই যথেষ্ট। একটি মাত্র আদর্শ ব্রাহ্মণ দেখেছিলাম জীবনে। কে তিনি? ওই ছেলের বাবা। আমার মুখ দিয়ে প্রায় বেরিয়ে পড়েছিল,
ব্রাহ্মণটি তোমার খপ্পরে পড়লেন কী করে? কিন্তু সামলে নিলুম। ভদ্র ভাষায় বললুম, আপনার সঙ্গে তার পরিচয় কী করে হয়েছিল? বলতে যদি অবশ্য বাধা থাকে, শুনতে চাই না। মেয়েটি একটু চুপ করে থেকে বলল, বলতে আর বাধা কি, তবে একটা ভয় শুধু হয় পাছে তাকে ভুল বোঝেন। সেই জন্যে গোড়াতেই বলছি দোষটা সম্পূর্ণ আমার। তারপর একটু হেসে বললে, রামায়ণ মহাভারত তো পড়েছেন। স্বর্গের অপ্সরীরা এসে বড় বড় মুনি ঋষিদের তপভঙ্গ করত। আমার কৃতিত্ব শুধু এইটুকু যে আমি মর্তের সামান্য মানবী হয়েও তার মতো লোককে ভুলিয়ে রাখতে পেরেছিলাম কিছুদিনের জন্য। আমি হেসে বললুম, আমার তো মনে হয় পোড় খাওয়া সংসারী লোকেদেরই ভোলানো শক্ত। মনি ঋষি জাতীয় লোকেরা এত বেশি সরল আর এত বেশি ভাবপ্রবণ যে একটুতেই তাঁরা গলে যান। মেয়েটি বলল, ঠিক বলেছেন। ঋষ্যশৃঙ্গ ঋষির সঙ্গেই ওর উপমা দেওয়া চলে। আমি ওকে অবশ্য সন্দেশ দিয়ে ভোলাইনি, রূপ দিয়েই ভুলিয়েছিলাম। রূপ দেখে মুগ্ধ হওয়াটা পাপ নয় নিশ্চয়, কারণ দেবতার কাছে আপনারা যে প্রার্থনা করেন তার প্রথমেই আছে রূপং দেহি। মেয়েটির কথাবার্তা শুনে ক্রমশই আমি অবাক হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল না যে আমি একজন মুসলমান বাইজির সঙ্গে আলাপ করছি, বরং মনে হচ্ছিল একজন শিক্ষিত বিদগ্ধ অধ্যাপকের কাছে বসে আছি। কথা কইতে কইতে একবার মনে হয়েছিল গ্রীস দেশের গল্পে যে স্যাফোর কথা পড়েছি সে কি এই রকম ছিল। মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। হঠাৎ কানে গেল মেয়েটি বলছে, রূপ দেখে হয়েছিলেন বলে উনিও ক্ষুব্ধ হননি। রূপের মন্দিরে উনি সরল বিশ্বাসে দেবতাকেই সন্ধান করছিলেন, কিন্তু উনি যখন জানতে পারলেন আমি ওকে প্রতারণা করেছি, তখনই ফুরিয়ে গেল সব। সেই মুহূর্তে উনি আমাকে ছেড়ে চলে গেলেন। প্রতারণার ব্যাপারটা মাথায় ঢুকছে না ঠিক। ওকে দেখে আমি প্রথমে মুগ্ধ হয়েছিলাম। দশাশ্বমেধ ঘাটে এক গলা জলে দাঁড়িয়ে উনি সূর্য অর্ঘ্য দিচ্ছিলেন, সেই প্রথম ওকে দেখি। তারপর ওকে দেখবার জন্যে রোজই গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতাম। উনি চেয়ে থাকতেন সূর্যের দিকে আর আমি চেয়ে থাকতাম ওর দিকে। প্রায় 10-15 দিন আমি ওর চোখেই পড়িনি। উনি যখন স্নান করে উঠে যেতেন আমি ওর পিছু পিছু যেতাম। তারপর একদিন হঠাৎ উনি আমাকে দেখতে পেলেন। তখন আমার কিছু রূপ ছিল। ক্রমশ এটাও উনি লক্ষ্য করলেন যে আমি রোজ ঘাটে আসি, রোজ ওর পিছু পিছু যাই। একদিন উনি রাস্তায় দাঁড়িয়ে পড়লেন, জিজ্ঞাসা করলেন আমি কে, কেন ওর পিছু পিছু আসি। তখন আমি ওকে বলতে পারলাম না আমার সত্য পরিচয় কী। বানিয়ে মিথ্যা একটা গল্প বললাম আমি অনাথিনী, গরিব ব্রাহ্মণের কুমারী মেয়ে। বিয়ে দেবার জন্যে বাবা মা আমাকে এখানে নিয়ে এসেছিলেন, কিন্তু তারা দুজনেই হঠাৎ মারা গেছেন। আমি এখন এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে আছি। আমার লেখাপড়া শেখারও খুব ইচ্ছে। একজন আমাকে বলেছিল, আপনি যদি দয়া করেন তাহলে আমার লেখাপড়া শেখবার ব্যবস্থা সহজেই হতে পারে। সংস্কৃত শেখবার খুব ইচ্ছে আমার। তিনি চুপ করে রইলেন। তারপর বললেন, আচ্ছা এসো আমার সঙ্গে। গেলাম তার সঙ্গে সঙ্গে। বুঝতে দেরি হলো না যে আমাকে তার ভালো লেগেছে। এ কথা বুঝতে দেরি হয় না মেয়েদের, বিশেষত আমাদের মতো মেয়েদের যারা রূপ নিয়ে ব্যবসা করে। তার বাড়ি গিয়ে দেখলাম তিনি একটি গলিতে ছোট্ট একটি বাড়ি নিয়ে একাই থাকেন। আমাকে বললেন, এই আমার বাড়ি। তোমার দূর সম্পর্কের যে আত্মীয় আছেন বলছো, তাকে নিয়ে এখানে এসো, তার সঙ্গে কথা কইব। এক নকল পিসেমশাই খাড়া করা অসম্ভব হলো না। কিছু অর্থের বিনিময়ে তিনি বানিয়ে যা বললেন তা শুনে আমিই অবাক হয়ে গেলাম। ওর বাড়িতে আমি আশ্রয় পেলাম এবং ক্রমশ বাড়ির কর্ত্রী হয়ে উঠলাম। পুরুষরা, বিশেষত প্রতিভাবান পুরুষরা শিশুর মতো অসহায়।
সেবা করে মা যেমন শিশুর হৃদয় অধিকার করে, সেবা করে তেমনি বয়স্ক লোকের হৃদয়ও অধিকার করা খুব সহজ। বস্তুত ওই বোধহয় হৃদয় জয় করবার একমাত্র উপায়। কিছুদিন পরে তিনি আমাকে বললেন, তুমি খুব মেধাবিনী, তোমাকে আমি পড়াবো, কিন্তু তার আগে তোমাকে আমি ধর্মপত্নী রূপে গ্রহণ করতে চাই। তা না হলে নানা রকম বাধাবিঘ্ন সৃষ্টি হবে। তোমার পিসেমশাইকে বলো তিনি যেন এসে তোমাকে আমার হাতে সম্প্রদান করেন শাস্ত্রবিধি অনুসারে। তোমার আপত্তি নেই তো? আমার আপত্তি? আমি হাতে স্বর্গ পেলাম। নকল পিসেমশাই আরও কিছু টাকা খেয়ে নকল বিয়ের সব ব্যবস্থা করে ফেললেন। ওর পক্ষের পুরোহিত উনি নিজেই হলেন। বিয়ে হয়ে গেল। সংস্কৃত পড়তে শুরু করলাম ওর কাছে। মাস 6 কাটল। তারপর একদিন সত্যটা প্রকাশ হয়ে পড়ল ওর কাছে। আমারই এক পুরাতন প্রণয়ী কথাটা ফাঁস করে দিল এসে। লোকটি অনেক দিন থেকেই আমাকে চাইছিল, কিন্তু আমি রাজি হইনি। তারপর আমি যখন ওর গৃহিণী হয়ে পড়লাম, তখন আর রাস্তায় বেরোতাম না। খোঁজ নিয়ে অবশেষে সে একদিন হাজির হলো এসে। কথাটা শুনে উনি আমাকে জিজ্ঞেস করলেন কথাটা সত্যি কিনা। আমি মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলাম, আর মিথ্যে কথা বলতে পারলাম না। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর বেরিয়ে চলে গেলেন। আর ফিরলেন না। আর তার সঙ্গে আমার দেখা হয়নি। তারপর দিন আমিও কাশি ছেড়ে চলে গেলাম। অনেক জায়গায় খুঁজেছি তাকে, কিন্তু আর তার নাগাল পাইনি। শুনেছিলাম পুষ্কর তীর্থে গিয়ে তিনি কঠোর প্রায়শ্চিত্ত করেছেন। পুষ্করেও গিয়েছিলাম আমি, কিন্তু আমি যখন গেলাম তখন তিনি চলে গেছেন। কিন্তু প্রায়শ্চিত্তের কথাটা নাকি সত্যি। খোঁজ নিতে ওরা বললে একটি সাধু নিজের চারদিকে আগুন জ্বেলে অনাহারে কি একটা কঠোর ব্রত করেছিলেন। সাধুর চেহারার বর্ণনা থেকে মনে হলো উনিই সেই সাধু। মেয়েটি একটু চুপ করে থেকে বলল, এখন ওর ছেলেকে ওর মতো করে মানুষ করাই আমার জীবনের ব্রত হয়েছে। ছেলে কিছু জানে না? না, সে জানে আমি তার মায়ের বন্ধু। মা বাবা দুজনেই প্লেগে মারা গেছে, আত্মীয় স্বজনও কেউ নেই। আমি ওকে মানুষ করেছি। এও জানে যে ও ব্রাহ্মণের ছেলে আর আমি মুসলমান। আপনার সঙ্গে থাকতে আপত্তি করেনি কখনো? ও তো আমার সঙ্গে থাকে না, ও কাশিতে থাকে আলাদা বাসায়। ওর জন্যে হিন্দু চাকর চাকরানি রাঁধুনি সব রেখে দিয়েছি আমি। আমার নিজের দুধও খাওয়াইনি ওকে। ব্রাহ্মণের মেয়ে ওয়েট নার্স ওকে মানুষ করেছে। ওকে আমি আমার ছোঁয়াচ থেকে যতদূর সম্ভব বাঁচাবার চেষ্টা করেছি। এখন ওর ছুটি, আর আমার অসুখের খবর পেয়েছে তাই এসেছে। ওর চাকর রাঁধুনিও সব সঙ্গে এসেছে। এই যে এতগুলো চাকর দেখছেন, এর অর্ধেক ওর বাসার। আমি ওকে একদিনও খাওয়াইনি, খাওয়াতে সাহস হয়নি। হঠাৎ তার গলার স্বরটা একটু কেঁপে গেল। আমি চুপ করেই ছিলাম। প্রশ্ন করে গল্পের রসভঙ্গ করিনি, কিন্তু শেষ পর্যন্ত একটা কথা জিজ্ঞাসা না করে পারলুম না। আপনার এত খরচ চলে কি করে? আপনি কি? আমার জাত ব্যবসা আমি বন্ধ করিনি। 3-4টে বড় বড় স্টেটের বাঁধা গাইয়ে আমি। বাঁধা মাইনে আছে, তাছাড়া উপরি রোজগারও হয়। আপনাদের লাইনে যেমন, আমাদের লাইনেও তেমনি। একবার নাম হয়ে গেলে টাকার অভাব হয় না। কিন্তু আমাকে কথা শেষ করতে দিল না সে। বললে, আপনি যা জিজ্ঞেস করবেন তা বুঝতে পেরেছি। আপনার মনে হচ্ছে যার জীবনে অত বড় একটা লোকের আবির্ভাব ঘটেছিল, সে আবার কি করে এই জঘন্য ব্যবসা করতে পারে? যদি নিষ্ঠাবতী বিধবার মতো থাকতুম, তাহলে ওর ছেলেকে ওর মতো করে আমার ছোঁয়াচ থেকে বাঁচিয়ে মানুষ করতে পারতুম না। এর জন্যে টাকা চাই। দ্বিতীয় কথা, মনের দিক থেকে আমার আর পতন হবার ভয় নেই। স্পর্শমণির স্পর্শে লোহা সোনা হয়ে গেছে, তাতে আর মরচে লাগবে না।
সেদিন রাত্রে দুজনেই আমরা অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। মাথার উপর অসংখ্য তারা জ্বলছিল। রাত্রির অন্ধকার মুখরিত হয়ে উঠছিল ঝিল্লি রবে। মনে হচ্ছিল অব্যক্ত যেন ব্যক্তির সীমায় ধরা দেব দেব করছে। তার ছেলের পৈতের ব্যবস্থা করে দিয়েছিলাম। মহা সমারোহে হয়েছিল। সীতারাম স্মৃতিতীর্থ, যিনি পাঁজি দেখে ট্রেনে চড়েন, হাঁচি টিকটিকি কাকখঞ্চন দেখে দিনটা কেমন যাবে ঠিক করেন, বেরুবার মুখে রজক দেখলে থেমে যান, সেই ভদ্রলোক এক বাইজির ছেলের উপনয়নে পৌরোহিত্য করতে ইতস্তত করলেন না। যেই শুনলেন দক্ষিণার পরিমাণ 1000 টাকার কম হবে না। শহর শুদ্ধ লোক খেয়েছিল, ধনী দরিদ্র আপামর ভদ্র সবাই। আমি তার অ্যাপেন্ডিক্সও কেটে দিয়েছিলাম। বেশ মোটা ফি দিয়েছিল। তারপর যাবার আগে সে আমাকে আরও 5000 টাকার একটা চেক দিয়ে কি বললে জানো? ছাদ থেকে দাঁড়িয়ে রোজই দেখি শ্মশানে মরা নিয়ে যেতে বড় কষ্ট হয় সকলের। রাস্তাটা খুব খারাপ, বর্ষাকালে নাকি আরও খারাপ হয়ে যায়। ওটা পাকা করিয়ে দিন, যদি আরও টাকা লাগে জানালেই আমি পাঠিয়ে দেব। তার নাম ছিল বেগম রৌশনারা। তার রূপের বর্ণনা আমি করিনি, করবও না। এইটুকু শুধু বলবো, ওই মেয়েটি আমার ডাক্তারি জীবনের পরম অভিজ্ঞতা একটি। এ কথাও মাঝে মাঝে মনে হয়েছে, ভাগ্যে ডাক্তার হয়েছিলাম, তাই তো ওর পরিচয় পেয়ে ধন্য হয়েছি। আমার একটা কথা কি মনে হয় জানো? মেয়েদের আমরা যুগে যুগে নানা রকম দাবাতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি, ওদের কাছে হেরে গেছি। আমাদের অত্যাচারের হিমালয় ঠেলে যুগে যুগে আবির্ভূত হয়েছে অহল্যা, দ্রৌপদী, কুন্তীরা। দেখা দিয়েছে সরমা, রৌশনারারা। শুধু দেখা দেয়নি, তাক লাগিয়ে দিয়েছে। মুখে যাই বলি, মনে মনে স্বীকার করতে হয়েছে, ওই অবস্থায় পড়লে আমরা ঠিক ওরকমটি করতে পারতুম না। সেই জন্যেই শাস্ত্রে ওদের শক্তি বলে পুজো করেছি। আমাদের দুর্ভাগ্য, আমরা ওদের এই বিশেষ শক্তিটাকে কাজে লাগাতে পারলুম না। হয় সারা জীবন রাঁধুনি চাকরানি করে রাখলুম সতীত্বের ছোঁয়াচে বাঁচিয়ে, না হয় পরীক্ষার পড়া মুখস্থ করিয়ে শ্রমিক করবার চেষ্টা করলুম সংসারের সুবিধে হবে বলে। আমাদের নিজেদের সংসারের কিসে সুবিধে হবে এই নিয়েই আমরা ব্যস্ত। ওদের বিশেষ শক্তিকে ফুটিয়ে তোলবার কোনো চেষ্টা আমাদের নেই। ওদের যে আর কোনো শক্তি আছে এ দেখবার চোখও অনেকের নেই, বুদ্ধিও নেই। অর্থনৈতিক সমস্যা? হ্যাঁ জানি, ওইটাই তো তোমাদের বাঁধা বুলি। ওই সমস্যা মেটাবার জন্যে তোমরা বউকে রাঁধুনি করেছ, কেরানি করেছ। ওই সমস্যার সমাধান করবার জন্যে কাপড় ছেড়ে হাফ প্যান্ট পরেছ, মিছে কথা বলেছ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাহস করে প্রতিবাদ করনি। এত করেও তবু তোমাদের আর্থিক সমস্যার আর সমাধান হলো না। খাবার সময় সেই শাকচচ্চড়ি আর ভাত, আর যেখানে সেখানে এর ওর তার ঘাড়ে দোষ চাপিয়ে নাকি কান্না। এই আর তোমাদের ঘুচল না, ঘুচবেও না। মানুষকে বাসন কাপড় চেয়ার টেবিলের মতো ব্যবহার করলে দুর্দশা বেড়েই চলে, কখনো কমে না। কিন্তু ওই রৌশনারা, সরমারা তোমাদের নিয়ম কানুনের মুখে লাথি মেরে নিজেদের পথে নিজেদের মতো বেঁচে কিংবা মরে প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীতে আইনের চেয়ে মানুষ বড়। সেই বৃহত্তে পৌঁছবার জন্যে আইন ভাঙাটাই মহত্ব, মনুষ্যত্ব। আমার ভয় হচ্ছে তুমি বোধহয় এতক্ষণে অতিষ্ঠ হয়ে উঠেছ। মধুর রসের আশায় সম্ভবত পঞ্চকন্যার গবেষণায় প্রবৃত্ত হয়েছিলে। পর্নোগ্রাফি যে তোমাদের প্রিয় জিনিস তা পপুলার কতগুলো বই আর ফিল্ম থেকেই বোঝা যায়। কিন্তু যে বস্তু আমি তোমাকে গিলিয়ে যাচ্ছি তা সুগার কোটেড কুইনিনের বড়ি, মাঝে মাঝে চিনির পলেস্তারাটাও হয়তো উঠে গেছে কোথাও কোথাও। কিন্তু এখন তো আমার পক্ষে থামা শক্ত। 4টে বড়ি যখন গিলেছ তখন পঞ্চমটাও দুর্গা বলে গিলে ফেলো, হয়তো আখেরে উপকারী হবে। এতক্ষণ শুনলেন অগ্নিস্বর উপন্যাসটির 6ঠ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।